আসসালামু আলাইকুম। লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ইয়ামিন হোসাইন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরান ইরাক যুদ্ধ। এই যে ইরান ইরাক যুদ্ধটা, এই যুদ্ধটা হয়েছিল 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। টানা 8 বছর ধরে যুদ্ধটা চলতে থাকে। এই যুদ্ধটার পক্ষ হচ্ছে ইরাক এবং ইরান, মধ্যপ্রাচ্যের দুইটা দেশ, তারা এই যুদ্ধটা করেছে। ইরাকের পক্ষে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সাদ্দাম হোসেন এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিল রুহুল্লাহ খামেনি। এবং এই যুদ্ধটার কারণ ছিল শাত উল আরব, যেই নদীটা আছে অর্থাৎ জলাধার, এই জলাধারটা নিয়েই যুদ্ধটা হয়েছিল। তো এগুলো তো বইয়ের পড়াশোনা, আমরা বরাবরই ব্যাখ্যা করা ট্রাই করি ঘটনাগুলো আসলে কি হয়েছিল। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই যে ইরান ইরাক যুদ্ধটার কথা আমরা বললাম এতক্ষণ ধরে, এই যুদ্ধটায় এই যে শাত ইল আরব যেই নদীটা, এই নদীটা ইরাকের অর্থনীতির না, এটা হচ্ছে একেবারে লাইফলাইন, লাংস বলা হয় এটাকে। কেন? কারণ ইরাক পারস্য উপসাগরে ঢুকতে গেলে এই শাত ইল আরবটাকে লাগে। আবার ইরানের যে আবাদান শহর, আবাদান বন্দর, এই বন্দরটাও আমরা দেখছি শাত ইল আরবের উপরে অনেকাংশে নির্ভরশীল। এছাড়াও ইরান এবং ইরাক এই দুই দেশ আমরা দেখেছি শাত ইল আরব জলাধার থেকে পানি তারা সংগ্রহ করে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে তেলের চেয়ে বেশি দামি এই মুহূর্তে পানি, কারণ তারা পানি সংকটে ভোগে অলওয়েজ। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি এই যে শাত ইল আরব, এই শাত ইল আরবটা হচ্ছে এমন একটা অবস্থানে অবস্থিত, শাত ইল আরব, এই শাত ইল আরব হচ্ছে একটা নদী। এই নদীটা আমরা দেখছি ইরাকের দুইটা নদী আছে, একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস। এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুই নদী গিয়ে মিলিত হয়েছে ঠিক এইভাবে, এই জায়গাটাতে মনে করেন। এই পাশে হচ্ছে ইরান আর এই পাশে হচ্ছে ইরাক, এই পুরোটা ইরাক, বেসিক্যালি ইরাক। তো ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস, টাইগ্রিস মানে হচ্ছে দজলা নদী আর ইউফ্রেটিস মানে হচ্ছে ফোরাত নদী, এটা আমরা জানি সবাই। তো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, দুইটা নদী পড়েছে এই জায়গাটাতে। এই জায়গাটার নাম দিচ্ছি আমরা শাত ইল আরব। এবং এই শাত ইল আরব এটা হচ্ছে ইরানের সীমানায়, আবার ইরাকেরও সীমানায়। এখন শাত ইল আরবকে উভয় দেশই দাবি করছে। ইরাক দাবি করছে তার অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, ইরান দাবি করছে তার অর্থনীতিতে এটা বড় অবদান রাখে সেই জন্য। ফলে যুদ্ধটা লেগে যাচ্ছে 1980 থেকে 1988 সাল। এছাড়া ইরানে আপনারা জানেন শিয়া ইসলাম চলে, আর ইরাকের যিনি সাদ্দাম, তিনি ছিলেন সুন্নি মুসলিম এবং তিনি ভয় পাইতেন ইরাক যে দেশটা আছে, ইরানের যারা শিয়া, তারা ইরাকের শিয়াদেরকে দিয়ে সাদ্দামকে ক্ষমতা থেকে সরাই দিবে। এটা ছিল সাদ্দাম হোসেনের ভয়। তো সেই জায়গা থেকে যুদ্ধটা হচ্ছে, এটাই হচ্ছে ইরান ইরাক যুদ্ধ। এখন এই যুদ্ধের আগের যদি একটু হিস্ট্রিতে যান তাহলে আপনি দেখবেন ইরাকে একজন ব্যক্তি ক্ষমতায় ছিলেন যার নাম ছিল হচ্ছে কাসেম। এই কাসেম উনি হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি গণতান্ত্রিক ওয়েতে দেশ চালাচ্ছিলেন, তবে তিনি আমেরিকার যে ঘাঁটি বা ফরেন যে ঘাঁটিগুলো আছে ইউরোপের বা আমেরিকার বা পশ্চিমাদের, এই ঘাঁটির বিরুদ্ধে তিনি সবসময় কথা বলতেন। ফলে এই মানুষটাকে ক্ষমতা থেকে সরাই দেওয়ার জন্য আমেরিকা ডেসপারেট ষড়যন্ত্র শুরু করে এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সাদ্দাম হোসেনকে তারা কালেক্ট করে। সাদ্দামকে দিয়ে আমরা দেখছি তারা এই ক্ষমতা সরকার থেকে আমরা দেখছি কাসেমকে সরাই দেয়। ইভেন কাসেমকে হত্যা করা হয়, তার লাশ রাস্তায় তাকে হচ্ছে ফেলে রাখা হয়, এরকম একটা অবস্থায়। তো সেই কাসেম ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা দেখছি ইরাকের সাদ্দাম হোসেন, তাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হয়। আবার সাদ্দাম হোসেন আমেরিকার বিরুদ্ধে চলে গেল। আমেরিকার ইচ্ছা ছিল সাদ্দাম ইরাকের যেই তেল, সেই তেলগুলো সব আমেরিকাকে দিবে, কিন্তু আলটিমেটলি সাদ্দাম হোসেন সেটা করেনি। সাদ্দাম যেটা করেছে, সাদ্দাম ইরাকের যেই তেল, এই তেলকে জাতীয় হিসেবে ঘোষণা করে এবং সে বলে দেয় আমরা পশ্চিমাদেরকে এইভাবে এত নামমাত্র মূল্যে আমরা তেল দিচ্ছি না, যারা বেশি দাম দিবে তাদেরকেই তেল দিব। তো সাদ্দামের উপরে আমেরিকা খুবই নাখোশ হয়ে যায়। সাদ্দামের কথার উপর ভিত্তি করে আমেরিকা বলে তোমাকে আমরা ক্ষমতায় বসাইলাম আর তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো। খুব রাগান্বিত হয় আমেরিকা। তাহলে একদিকে ইরাক শত্রু হয়ে গেল। এবার আসেন ইরান। ইরানে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত আমরা দেখছি ইরান এবং ইরাকের এই যুদ্ধটা হয়। ঠিক এই যুদ্ধটা শুরু হওয়ার আগের বছর 1979 সালে আমরা দেখছি ইরানে ইসলামিক রেভলিউশন হয়, ইসলামিক রেভলিউশন। তো এই ইসলামিক রেভলিউশনে অর্থাৎ ইসলামিক বিপ্লবের মাধ্যমে
আমরা দেখছি ইরানের যিনি ক্ষমতায় ছিলেন তার নাম ছিল হচ্ছে রেজা শাহ। এই যে রেজা শাহ, তার সাথে আমেরিকার খুবই দুর্দান্ত সম্পর্ক ছিল। আপনি হিস্ট্রি ঘাটলে দেখবেন রেজা শাহ, আমেরিকা, ইসরায়েল তাদের মধ্যে খুবই কম্বাইন্ড রিলেশনশিপ ছিল। কিন্তু এই রেজা শাহ তাকে 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা থেকে সরাই দেয় রুহুল্লাহ খামেনি। রুহুল্লাহ খামেনি তো রুহুল্লাহ খামেনি সরিয়ে দেওয়ার ফলে আমেরিকার সাথে ইরানেরও সম্পর্কটা খারাপ হয়ে যায়। ইভেন এই খামেনি এসে ঘোষণা করে there is a great devil country all over the world, this is United States of America। পৃথিবীতে শয়তানের রাষ্ট্র হচ্ছে একটা, সেটা হচ্ছে আমেরিকা। কে বলেছেন? এই রুহুল্লাহ খামেনি বলেছেন। তাহলে খামেনির সাথে স্বাভাবিকভাবেই আমেরিকার সম্পর্কটা খারাপ হবে, খুবই সিম্পল। তাইলে একদিকে ইরানও শত্রু আমেরিকার, আরেকদিকে ইরাকও শত্রু। আমেরিকা পড়ছে বিপাকে, কোনো দেশ থেকেই তেল সে নিতে পারছে না। এই সিচুয়েশনে আমরা দেখছি আমেরিকা চিন্তা করছে কাটা দিয়ে কাটা তুলতে হবে। সাদ্দামকে বলছে, সাদ্দাম তোমার যে জলাধার শাতিল আরব, তোমার ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী দিয়ে জলাধার তৈরি হয়েছে, এবং এই যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত স্থল অর্থাৎ শাতিল আরব, এটা তোমার, এটা ইরানের হইতেই পারে না, আমরা এটা বিশ্বাস করি না। সাদ্দাম হোসেন বললো, বা আপনারা তো খুব ভালো, আপনারা আমার পক্ষে আছেন, তো আমি এখন কি করতে পারি? আমেরিকার সিআইএ বলে দিল যাও ইরানকে অ্যাটাক করো। সাদ্দাম হোসেন বলল তাহলে আমি অস্ত্র পাবো কোথায়? আমেরিকা বলল তোমার আরব কান্ট্রিজগুলো যারা আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওদেরকে আমি বলে দিব, ওরা তোমাকে অস্ত্র দিবে, বেসিক্যালি আমিই পাঠাবো অস্ত্রগুলা, তুমি কোনো চিন্তা করিও না। এবারে ইরানের বিরুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেন শুরু করলো ডেসপারেট যুদ্ধ। একেবারে টানা 8 বছর ধরে যুদ্ধটা চললো। এই যুদ্ধে আমরা দেখেছি 5 লক্ষ ইরানি এবং ইরাকি মারা যায়। তাহলে কাটা দিয়ে কাটা তুললো না? টানা 8 বছর ধরে যুদ্ধ চলছে। ইরাকের সাদ্দাম হোসেনের অর্থনীতি ধ্বংস হয়ে গেল, ইরানেরও অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় পড়ে গেল। ইরাক প্রায় 14 বিলিয়ন বহির্বিশ্ব থেকে ঋণ করে যুদ্ধ করেছে। তাহলে কাটা দিয়ে কাটা তুললো না? টানা 8 বছর যুদ্ধ চলার পরে আমরা দেখছি আমাদের পৃথিবীর শান্তির বার্তাবাহক জাতিসংঘ, তাদের ঘুম ভাঙে 8 বছর পরে। 5 লক্ষ মানুষ মারা যাওয়ার পরে জাতিসংঘ বলে, আরে যুদ্ধ তো চলতেছে, তাহলে যুদ্ধটা তো থামাইতে হবে। তো জাতিসংঘ এবার একটা মিশন বানাইলো, শান্তিরক্ষী মিশন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনটার নাম হচ্ছে ইউনিমক। এই যে ইউনিমক, এই যে ইউনিমকটা, এই ইউনিমকটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। এই যে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, এইটা আমরা দেখেছি 1988 সালে গঠিত হয়। তো 1988 সালে গঠিত হওয়া এই মিলিটারি অবজারভার গ্রুপ অর্থাৎ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, এই মিশন গঠিত হয়েছে ইরান ইরাক যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে। এখন এই যুদ্ধ যখন থামবে বা থামানোর উদ্দেশ্যে যখন এটা গঠন করা হলো, তখন শান্তিরক্ষী মিশনের সৈন্য পাওয়া যাচ্ছে না। কারা যাবে? আমাদের সোনার ছেলে, আমাদের আর্মি, তারা এবার হাত তুলে বসলো যে আমরা যেতে চাই, আমরা ইরান ইরাক যুদ্ধ থামাতে চাই। এই যে বাংলাদেশ প্রথমবারের মতো 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নিল। তাহলে বাংলাদেশ কবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেয়? উত্তর কি হবে ভাই বলেন তো? 1988 সালে। কোন যুদ্ধে? ইরান ইরাক যুদ্ধ থামানোর জন্য। কত সালে? 1988 সালে। জাতিসংঘের কোন মিশনে অংশ নেয় বাংলাদেশ? ইউনিমক মিশনে অংশ নিয়েছিল। এই যে বাংলাদেশের ঢুকে পড়া আন্তর্জাতিক অঙ্গনে, বুঝতে পেরেছেন, এই ইরান ইরাক যুদ্ধ থামানোর ক্ষেত্রে। এবার আমরা বলছিলাম সাদ্দাম হোসেনকে হেল্প করার জন্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা সবাই উঠে পড়ে লাগলো ইরানের বিরুদ্ধে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। তারা বলছে ইরাক তুমি যুদ্ধ করো, তোমাকে আমরা অস্ত্র দিব, অর্থ দিব, যা লাগে দিব, তোমরা ইরানকে থামাও, কারণ ইরান এই মুহূর্তে আমাদের শত্রু। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলা তারাও মনে মনে ভাবতে থাকে আজকে ইরাকের সাদ্দাম হোসেন রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইরানের মানুষ হত্যা করছে, যে কোনো সময় এই সাদ্দাম হোসেন আমাদেরকেও আক্রমণ করতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখছি 6টা আরব দেশ মধ্যপ্রাচ্যের, যারা আরব উপদ্বীপের দেশ, 6টা দেশ, তারা মিলে একটা
সংগঠন বানাইলো, এটার নাম দিল তারা আবার জিসিসি। কি গুলশান কমার্স কলেজ? উত্তর হচ্ছে না, গালফ কোঅপারেশন কাউন্সিল। এই যে গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল বাংলায় বললে হয় উপসাগরীয় মৈত্রী জোট। এই যে উপসাগরীয় মৈত্রী জোটটা, এটার গঠনকাল আমরা দেখছি, এটার গঠনকাল 1981 সালে গঠিত হয় এবং এটার সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। আপনার বন্ধু রিয়াদ না, কিন্তু সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। ঠিক আছে, তো এইটাতে সদস্য দেশ কয়টা? এইটাতে সদস্য হলো 6টি। এই 6টি কারা আপনি দেখলেই বুঝবেন। নাম্বার 1 যদি বলি আমরা, তারা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের নেতৃত্বে গঠিত হচ্ছে সৌদি আরব। তারপরে আছে বাহরাইন, তারপরে আছে কাতার, তারপরে আছে কুয়েত, তারপর হলো ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস, যেটা দুবাই আমরা অনেকে চিনি, সংযুক্ত আরব আমিরাত। এবার হচ্ছে 6 নাম্বারটা হলো ওমান। এই 6 দেশ মিলে তারা প্রতিষ্ঠা করছে একটা সংগঠন, যেটার নাম হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এটার উদ্দেশ্য হচ্ছে, যদি কেউ এই 6টা দেশের মধ্যে কোনো একটা দেশকে আক্রমণ করে, তাহলে সবাই মিলে এই আক্রমণকে প্রতিহত করবে। এটা হচ্ছে এই গালফ কোঅপারেশন কাউন্সিলের উদ্দেশ্য। এটা একটা মিলিটারি অ্যালায়েন্স, একটা সামরিক জোট। তাহলে জিসিসি কোন ধরনের জোট? সামরিক জোট। এই সামরিক জোটে আমরা দেখেছি তারা ভয় পেয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময়, যে কোনো সময় ইরাকের সাদ্দাম হোসেন আমাদেরকে আক্রমণ করতে পারে। আমরা দেখছি ইরাক যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ইরান যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ইরাক এবং ইরানের মধ্যে 1988 সালে সাদ্দাম হোসেন পাইল নিজের দেশকে দেউলিয়া হিসাবে। সাদ্দাম হোসেন নিজেকে দেউলিয়া হিসাবে পাচ্ছে। তার দেশের অর্থনীতি একেবারেই ভেঙে গেছে, সব ভঙ্গুর অবস্থায় পতিত হয়ে গেছে। সেই পরিস্থিতিতে সাদ্দাম হোসেন চিন্তা করলো, আমার এই অর্থনীতি কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, কিভাবে ঢেলে সাজানো যায়। এই জন্য সাদ্দাম হোসেন আমরা দেখছি নতুন করে আবার সে আরেকটা যুদ্ধ শুরু করে, যে যুদ্ধটার নাম হচ্ছে কুয়েত যুদ্ধ, অর্থাৎ উপসাগরীয় যুদ্ধ। সাদ্দাম কুয়েতকে আক্রমণ করেছিল। তো আজকে আমরা এইটুকুই রাখছি। পরবর্তী কোনো ভিডিওতে আমরা কুয়েত যুদ্ধে কি কি হয়েছিল সে বিষয়গুলো জানার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।